অবাক হবেন, আজকে আমাকে বলছে, কে বলছে আমি বলবো না, কারণ আমি প্রতিদিন হাঁটতে যেতাম, এখন আর হাঁটতে যাই না। হাসিনার সময় মনে হইতো না, শেখ হাসিনার সময় যে আমি হাঁটতে গেলে আমার কোনো অসুবিধা, পার্কে সকালবেলা, কিন্তু আমি এখন 2 মাস যাবৎ পার্কে হাঁটতে যাই না। কেন যাই না এটা বলবো না আমি। সেই পার্কের একজন মেয়ে আমাকে বলছে, মেয়ে না, সে আমার বোনের মতো, সে আমাকে বলছে যে আমরা 2জন মেয়ে আমরা আলাপ করতেছিলাম, হাঁটতেছিলাম, তখন বুরকা গায়ে দিয়ে আরো 2জন আসলো, আর 2জন ছেলে আইসা বললো যে এখানে হাঁটতে হইলে কিন্তু কালকের থেকে হিজাব করে আসবে। এই যে শুরু হয়েছে যে ফুটবল খেলতে দিবে না, নাটক করতে দিবে না, গান গাইতে দিবে না, লালন অনুষ্ঠান করতে দিবে না, এই যে শুরু হয়েছে, এই যে বিশ্বাসঘাতকতা ইউনূস সরকার করতেছে মেয়েদের সাথে, তার উত্তর কি বাংলাদেশের নারীরা দিবে না, আমাদের মায়েরা বোনেরা দিবে না? আমি তো মা বোনদের মধ্যে কোনো ডিফারেন্স করি না। আমার যে মা নেকাব পরে, হেজাব পরে, সেও আমার মা, সে আমার বোন, সে আমার মেয়ে। আবার যে চুল খুলে সুন্দর করে আশ্রয়ে গিয়ে ফুটবল খেলে, সেও আমার মা এবং বোন। আবার যে বিশ্ববিদ্যালয়ে পরে বোরকা পরে, সেও আমার বোন মা। আবার যে বোরকা পরে না, সেও আমার বোন মা। এই যে নারীদেরকে এই দিকে আফগানিস্তানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আফগানিস্তানের মেয়েরা ক্লাস 5-এ বেশি পড়তে পারে না, এখন দেখছি তারা গোপনে এসে পাকিস্তানে লেখাপড়া করে। এই দেশটা কি এই মধ্যযুগের দিকে নিয়ে যাওয়ার জন্য 5ই আগস্ট হয়েছিল কিনা আমি আন্দোলনকারী সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই। তোমরা এই দেশটাকে কোথায় নিতে চাও, এটা দয়া করে বলো তোমরা, না হলে আমাদেরকে মেরে ফেলো। তোমরা এসে ব্রাশ ফায়ার করে আমাদেরকে মেরে যাও, তারা এই পৃথিবীতে কেন জন্মগ্রহণ করে, যুদ্ধ করে কেন দেশ স্বাধীন করছে। কিন্তু স্যার এই ছাত্ররা যারা এখন নিজেদেরকে সমন্বয়কারী হিসাবে সামনে আছে, এই সমন্বয়কারী ডাজন্ট নেসেসারিলি মিন যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল, ছাত্ররা, সাধারণ জনতা, তাদের তাদের এই সকল স্টেপ যেগুলো আমরা কখনো ভাবতেও পারিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময়, যে তারা এই এজেন্ডাগুলো নিয়ে আসবে, তাহলে তারা কোন কারণে, কোন সাহসে, কোন যুক্তিতে বলে যে তারা যা বলছে সেটা সকল ছাত্র জনতা? আমি দেখেছি মিডিয়াতে বলা হচ্ছে ছাত্র জনতা 32 নম্বর ভেঙেছে। স্যার, এখানে ছাত্র জনতা না, তাদের একটা ফ্রিঞ্জ ফিউ যারা কিনা এই এজেন্ডা নিয়ে আসছে। এর জন্য তো এটা তারা মনে করার কোনো যুক্তি নেই যে বাংলাদেশের সকল ছাত্র সমাজ তাদেরকে সমর্থন করছে। এটা তো স্যার একটা অন্যায় বিষয়। এখন যখন তারা এই হুমকি দিচ্ছে এবং তাদেরকে উস্কে দিচ্ছে, আমরা এখন বুঝতে পারি যে নির্দিষ্ট গোষ্ঠী কারা, এবং কয়েকজন তারা দেশের বাইরে থেকে উস্কে দেয়। এমনকি আপনার মতো একজন স্বনামধন্য, ইভেন আমার কাছে অনেক শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, আপনাকে পর্যন্ত দেশের বাইরে থেকে স্যার হুমকি দেওয়া হয়। তাহলে এই নেতৃত্বে এদের দ্বারা নির্বাচিত হয়েছেন ডক্টর ইউনূস, উনি নিজে বলেছেন। তাহলে যারা হুমকির উপরে চলে, এমন কিছু এজেন্ডা নিয়ে আসছে যেগুলো আমরা জানতামও না, কিভাবে বিএনপি আশা করে দ্রুত নির্বাচন হোক, কালকে হোক, হলেও এই নির্বাচন তারা সুষ্ঠু হতে দিবে যখন তারা জাতীয় পার্টি সহ বিভিন্ন অফিস টফিস পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে, তারা 32 নম্বর ভাঙার তারা সাহস রাখে, তারা স্যার বিভিন্ন গ্রামে গঞ্জে পর্যন্ত তাদেরকে রোখার হুকুম দেওয়া হচ্ছে, ডক্টর ইউনূস নিজে বলেছেন। এবং আমার কথা হচ্ছে, আপনি কিভাবে আশা করেন যে বিএনপি সুষ্ঠু নির্বাচন আশা করবে এই উপদেষ্টা মন্ডলীর অধীনে? আপনার কি মতামত স্যার? আমি আপনাকে অনুরোধ করবো, আপনি অনেক দূরে আছেন, আপনি বিএনপির সাংঘাতিক সমর্থন, আপনি বলছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনি ক্লাস ফ্রেন্ড, আমি আপনাকে অনুরোধ, বিএনপি নেতাদেরকে এটা জিজ্ঞাসা করেন। আমি যেদিন জিজ্ঞাসা করবো সেদিন, বা আমি জানতে চাবো সেদিন, কিন্তু জানতে চাবো যে তারা কালকে কেন গিয়ে ইউনূস সাহেবের সামনে ছাত্রের মতো হাত জোর করে বসেছিল। আমি এটা জানতে চাবো বাংলাদেশে, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকজন, একজন নেতা যার পিছনে বাংলার 99% বিএনপি নেতা কর্মীর, সব কর্মীর সময়, এত জনপ্রিয় নেতা এখন বাংলাদেশের ভিতরে কেউ নাই, বাইরে কেউ থাকতে পারে, বাইরে আছে আমাদের ম্যাডাম আছে বা তারেক, সেটা আমি যদি ধরেও নেই, কিন্তু ফিল্ডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো জনপ্রিয় নেতা আর নাই। উনি কেন গিয়া ছাত্রের মতো বৈশা রইল? আর ওইসব বেয়াদবেরা যারা তার সন্তানের সমান তার সামনে বৈশা বৈশা প্রফেসরের মতো শিক্ষা দিল, আমি এটা কিন্তু বিএনপিকে জিজ্ঞাসা করবই, এবং জাতির সামনে দিকে তারা কেন বসে থাকবে গিয়ে তাদের সামনে? এইসব যারা বেয়াদবি করে, মানুষকে সম্মান দেয় না, আনকালচার, সমস্ত রাজনৈতিক নেতারা গিয়ে ছাত্রের মতো বসে রয়েছে। তারপরে মুবাসসির ভাই, জি, আমি একটা প্রশ্ন করবো ফজলু ভাইকে এই কথাটার প্রসঙ্গে আমি নিয়ে আসবো সামনে। ফজলু ভাই, আপনি যে কথাটা তুলছেন, আমি তার সূত্র ধরে একটা কথা বলছি,
এই যে কি জাতীয় ঐক্য কমিশন বা এই যে রিসেন্টলি আপনি যার কথা বলতেছেন গত 2-1 দিনের মধ্যে মিটিং হলো, বিএনপিও পার্টিসিপেট করেছে, যে 33-35% আওয়ামী লীগকে বাদ দিয়ে অ্যাডাল্ট ভোটার্স পপুলেশন বাদ দিলাম, অ্যাডাল্ট ভোটার্স জাতীয় ঐক্য কমিশনে জাতীয় কি এটা ঐক্য হচ্ছে না অনৈক্য হচ্ছে? এটাও আপনার কাছে আমার প্রশ্নোত্তর করে দিলাম। জি, আমি যে কথাটা বলছিলাম সেটা আগে বলি। এইভাবে সমস্ত বাংলাদেশের রাজনীতিবিদদেরকে ডেকে নিয়ে, সমস্ত দলকে ডেকে নিয়ে, যদি আওয়ামী লীগ সেখানে ছিল না, থাকার কথাও না এই মুহূর্তে, ডেকে নিয়ে যে অপমান কালকে করেছে এবং আলাপ আলোচনার পরে যেভাবে ব্রিফ করা হয়েছে, এত অবজ্ঞা সমস্ত রাজনৈতিক দলগুলোকে করলো, তারপরে কিন্তু আমি সমস্ত রাজনৈতিক দল আজকে সারাদিনে কোনো প্রতিক্রিয়া দেখি নাই। সবাইকে শুধু ক্ষমতায় যেতে চায়। বিএনপি তো 3বার ক্ষমতায় ছিল, 3বারের ক্ষমতা বিএনপিকে কি দিছে এখনো যদি বিএনপির নেতারা না বুঝে, এই দেশ যদি বিএনপি না বুঝে দেশ কোথায় যাচ্ছে, ইরানের সেই বনি সদরের মতো নেতারা যদি না বুঝে, বিএনপির নেতারা যে 1 বছর পরে তাদেরকে ধাক্কা দিয়ে ফালায়া ইমাম খুমেনিরা আসবে, তাহলে জাতির কপালে দুঃখ আছে। আমি কথাটা বলে দিলাম। বিএনপিকে খুব সুস্পষ্ট ভাবে বলতে হবে যে কোন জায়গায় তারা দাঁড়ায় থাকবে, কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশে, গণতন্ত্র কতটুকু, মুক্তিযুদ্ধ কতটুকু, মানুষের পেটের ভাত পরনের কাপড় কতটুকু, মানুষের শিক্ষা চিকিৎসার অবস্থা কতটুকু তারা দিবে, 31 দফায় সব বলে দিছে। কিন্তু এটার বিরুদ্ধে স্টেট দাঁড়াইতে হবে। এবং একটা কথা আমি খুব ক্লিয়ার ভাবে বলতে চাই, আজকে কিন্তু মুক্তিযুদ্ধ মৃত্যুর মুখামুখি। একদল ঘাতক চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে মেরে, আমি ঘাতক বললাম তাদেরকে, এই কালো শক্তি চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য। এখানে বিএনপির যদি ভূমিকা না থাকে, আমার ধারণা বিএনপির ভূমিকা থাকা উচিত। আমি এর বাইরে আর কিছু বললাম না। মুক্তিযুদ্ধ সম্পর্কে বিএনপির সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত। ধন্যবাদ স্যার। আমরা ইলেকশন দেন আর আমরা মেজরিটি হয়ে যাবো, না, জিনিসটা এই জায়গাতে না। একটা রাষ্ট্র নির্ভর করে তার ফিলোসফি কি, তার ইডিওলজি কি, তার স্ট্যান্ড পয়েন্ট কি, তার পিলার কি, তার মূলনীতি কি, সবকিছুর উপর একটা রাষ্ট্র নির্ভর করে। খালি আমি ক্ষমতায় গেলাম কি গেলাম না সেটা পরের ব্যাপার। কিন্তু নির্দিষ্টভাবে মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের মা, মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এই জায়গাটা কেউ না কেউ এটাকে প্রতিষ্ঠিত বা এটাকে প্রকাশ করতে, এটার পক্ষে দাঁড়াইতে হবে। আর মুক্তিযুদ্ধ যদি বাদ দিয়ে দেন, ইট ইজ নট বাংলাদেশ, ইট ইজ নট বাংলাদেশ। কারণ মুক্তিযুদ্ধের পরেই দেশের নাম, মধ্য দিয়ে দেশের নাম বাংলাদেশ। এর আগে তো পাকিস্তান ছিল। কাজে যারা মুক্তিযুদ্ধ চান এটা লিখতে হবে পূর্ব পাকিস্তান, লেখেন আগে, লিখে তারপরে রাজনীতি করেন। বিএনপির তো নামের একেবারে প্রথমটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে আমি আজকে বলি, আপনারা যে প্রশ্নটা তুলতেছেন এইগুলা খুব কঠিন প্রশ্ন, কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে, অনেক সুস্পষ্ট বক্তব্য আশা করে। খালি ক্ষমতায় যাইতে চায় একটি নো, অনেক সুস্পষ্ট বক্তব্য বিএনপির কাছ থেকে আশা করে। আমার দল সেটা দিচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি অনেক ম্যাচিউর বক্তব্য এখন রাখছেন। কিন্তু দেশের ভিতরে যা হচ্ছে সেটা আমার কাছে খুব সুস্পষ্ট ভাবে মনে হচ্ছে না যে একটা রাষ্ট্র যন্ত্রকে দায়িত্ব নেওয়ার মতো করে যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা তারা সঠিকভাবে নিচ্ছে। আর যে কথাটা জমির চৌধুরী বললো আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগ আসবে কি আসবে না, থাকবে কি থাকবে না, এই কথাটা আমার মুখ দিয়ে না বলা নেই ভালো। কারণ আমি এই কথা কইতে কইতে আমাকে সবাই বলে তো বিএনপি করে না, সে আওয়ামী লীগের দালালি করে, আমাকে দিয়ে বলেন না। আমি মনে করি
আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আওয়ামী লীগকে এখন বললেও আওয়ামী লীগ যদি বলে ইউনূস সাহেব ডাকে তাও আসতে পারবে না। যদি আওয়ামী লীগ ইউনূস সাহেব সরকারের, আমি মনে করি না যে ইউনূস সাহেবের সরকার যেভাবে তাদের নিরপেক্ষতা হারিয়েছে, সেই ইউনূস সাহেবের সরকারের অধীনে কোনো নির্বাচন সঠিক হবে এটা আমি মনে করি না। তারপরে আমি মনে করি যদি ইলেকশন হয় ইউনূস সাহেবের অধীনে বা নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশনের আমি কিছু বলছি না, এখন তাদের কোনো ত্রুটি আমি এখন পর্যন্ত পাইনি। যদি ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন হয়, ফ্রি ফেয়ার ইলেকশন হইলে আওয়ামী লীগকে ডাকলেও আওয়ামী লীগ কতটুকু দ্রুত আসতে পারবে, যে কতটুকু তারা, তবে আমি সবসময় বলি মিস্টার জমির চৌধুরী, আওয়ামী লীগের রাজনীতি কিন্তু থেকে যাবে। কারণ এই দেশে আমরা যত কথাই বলি বাঙালির সংখ্যা কিন্তু ৯৯%। বাঙালি জাতিসত্তার সংখ্যাটা হলো ৯৯%। আমরা বাংলাদেশি করছি আমরা রাষ্ট্রীয় জাতিসত্তার অন্যদেরকে আমরা অ্যাকোমোডেট করার জন্য, কিন্তু বাঙালি জাতিসত্তার লোক ৯৯%। যতদিন বাঙালি থাকবে আওয়ামী লীগের রাজনীতিটা থেকে যাবে। ধন্যবাদ স্যার আপনাকে। আমি একটা যে কথাটা বলে ১ মিনিট না হলে ভুল হবে। আর যতদিন এই দেশে কিন্তু 92% মুসলিম, জি, যেহেতু 92% মুসলিমের দেশ, জামাত থাকুক আর না থাকুক, এখানে ধর্মের নাম, ইসলাম ধর্মের নামে রাজনীতি থেকে যাবে, এটাকে বাদ দেওয়া যাবে না। আমি বলছি দ্যাটস ওকে। কিন্তু আমি যেটা মনে করি ইসলাম আমাদের নিজস্ব একটি ইসলামকে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি আমাদের কালচারের সাথে, যেটা আমরা আমাদের বাবা দাদা তারা অ্যাডজাস্ট করে নিয়েছেন। তারাও গান গাইতেন, আমরা আজানের সময় মাদেরকে দেখতাম মাথায় ঘুমটা দিতে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে স্যার আপনারা যদি বঙ্গবন্ধুর সহযোদ্ধা হন, আপনারা যদি সাহাবা প্রজন্ম হন, আমরা হচ্ছি তাবেইন প্রজন্ম, এবং বর্তমানে স্যার আমি এদেরকে বলি তাবেইন প্রজন্ম। তাবেইন প্রজন্মের ভিতরে যারা কিনা পথভ্রষ্ট হয়ে গেছে, সেটা খুব দুঃখজনক। তবে যেই জিনিসটি আমার অত্যন্ত কনসার্নের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে একজন আইনের ছাত্র হিসাবে, সেটা হচ্ছে আমরা দেখেছি ৩২ নম্বর, আমি ৩২ নম্বর আমি একটু ফিরে যেতে চাচ্ছি। ৩২ নম্বরে সেখানে সেনাবাহিনী গিয়েছিল, আইন প্রয়োগকারী সংস্থা সেখানে ছিল, কিন্তু সেখানে তারা কোন রকম অ্যাকশনে যায়নি। বাংলাদেশকে সেনাবাহিনীকে রাখা হয়েছে বহিঃশত্রু থেকে রক্ষা করার জন্য, এবং প্রয়োজনে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশ অভ্যন্তরে সিকিউরিটি রক্ষার জন্য কাজে লাগানো হচ্ছে। যেই সেনাবাহিনী ট্যাঙ্ক রক্ষার জন্য রাখা হয়, বিদেশি ট্যাঙ্ক, যেই সেনাবাহিনী বিদেশি এয়ারক্রাফটকে থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য রাখা হয়, বিদেশি ওয়েল ট্রেইনড এবং অত্যাধুনিক অস্ত্রধারী বিদেশি সেনাবাহিনী থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য যেই সেনাবাহিনীকে রাখা হয়, সেই সেনাবাহিনী যখন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের এবং বাঙালিত্বের পরিচয়ের যে ভূমি, যে বাড়ি, সেখানে শুধু বঙ্গবন্ধুর বাড়ি না, সেটা আমাদের বাড়ি, সবার বাড়ি আমি মনে করি, সেটা আমার ফিলসফি। এবং সেখানে সেটা ভাঙা হচ্ছে এবং সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটাকে স্যার আমি অপারগ বলি না, আমি মনে করি আনউইলিং। এবং আনউইলিং এর কারণে, অনিচ্ছার কারণে এই সরকারের পলিসি কি এটা স্পষ্ট হয়ে গেছে, এবং আমি এটাকে মনে করি রাষ্ট্র মদতপুষ্ট সন্ত্রাস। এখন আমার কাছে, আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন, বিশেষ করে আমি প্রথমে প্রফেসর জমির দিয়ে আমি শুরু করতে চাই। প্রফেসর জমির, আপনার কাছে আমার প্রশ্ন, এদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের নির্বাচনের, আমরা কি হবে, স্যার বললেন, ফজলুর রহমান স্যার বললেন যে উনি এখনো ওনাদের কোনো ত্রুটি খুঁজে পাননি, কিন্তু আমি যা দেখেছি যে এদের ভিতরে অনেকেই আছেন যারা কিনা এখন পর্যন্ত এই যে পদক্ষেপ ৩২ নম্বর ভাঙা শুধু নয়, জায়গায় জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা সত্য, সংখ্যালঘুর উপর অনেক জায়গায় আক্রমণ হয়েছে, এটা সত্য, আবার অনেক সময় প্রোপাগান্ডাও হয়েছে, এটাও সত্য। কিন্তু আমার কথা হচ্ছে এদেরকে আমরা কখনো স্বাধীনতার ৭১-এর চেতনায় কোনোভাবে উদ্বুদ্ধ হতে দেখিনি, কেমন কিছু আমি প্রমাণ পাইনি এখন পর্যন্ত। এবং ডক্টর ইউনূস যারা এই সকল কাজ করছে তাদেরকে কোন রকম কন্ডেমনেশন জানায়নি। তাহলে আপনি কি মনে করেন প্রফেসর জমির, যে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের সমালোচনা শুরু হয়েছে, ভারতের বাংলাদেশের বর্ডারে উস্কানি দেওয়া হচ্ছে দেশের বাইরে থেকে, এবং বুলডোজার কর্মসূচি চালানো হচ্ছে, এবং বুলডোজার কর্মসূচির কাছে মনে হয় বর্তমান সরকার একেবারেই অপারগ না, শুধু আনউইলিং। দেশের বর্ডারে নিয়ে গিয়ে ভারতের সাথে আমাদের ভিতরে একটা উস্কানিমূলক সম্পর্ক, এবং তারা ভারত দখল করে ফেলবে, কলকাতা দখল করে ফেলবে, সেভেন সিস্টার দখল করে ফেলবে, আওয়ামী লীগকে বলছে ফ্যাসিস্ট, কিন্তু আওয়ামী লীগ তো সাম্রাজ্যবাদে কখনোই বিশ্বাস করেনি, আমাদের বাঙালি অধিকারের কথা বলেছে।
যেমন বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর দল, তাহলে এরকে যে বারবার ফ্যাসিস্ট বলা হচ্ছে আওয়ামী লীগকে, তাহলে কি জমির স্যার কি ফ্যাসিস্ট? মুক্তিযুদ্ধ যখন উনি করেছেন, উনি কি ফ্যাসিস্ট বাহিনীর পক্ষে, ফ্যাসিস্ট দলের পক্ষে মুক্তিযুদ্ধ করেছেন? জমির স্যার আপনি যদি স্টার্ট করেন প্লিজ, তারপরে আমি সংক্ষেপে বলবো, কারণ আমার ফজলু ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ওনার বক্তৃতা অনেকদিন পর ওনার সাথে সামনাসামনি দেখা, সত্যিকার অর্থে জি ওনার কথা শুনি প্রচুর। হাওবার আমি গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট, আপনি যে প্রশ্ন করেছেন, 32 নম্বর শুধু ভাঙে নাই, সময় আসছে জিয়াউর রহমান সাহেব যেখানে শায়িত আছে সেটাও থাকবে কিনা আমার সন্দেহ আছে। আপনারা দেখে নিন, এই যে ফজলু ভাই যে কথা বললো, ফুলের দোকান টাঙ্গাইলে দেখলাম, ফুলের দোকান 18 বছর ধরে ফুলের ব্যবসা করে, ফুলের দোকান বন্ধ, ভাঙচুর করে বন্ধ করে দিয়েছে। মব জাস্টিস। শিক্ষকরা কোথায়? শিক্ষকদের মান সম্মান কোথায়? বিশ্ববিদ্যালয় বলেন, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, আমরা টিচারদেরকে পায়ে ধরে সালাম করি, এখনো পারলে সালাম করি। সেটা হলো বাংলাদেশ সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি, বাংলাদেশের ছাত্রদের সংস্কৃতি। এখনো আমেরিকায়, ইভেন আমেরিকায় আমাদের টিচারদের সাথে আমরা বসি না। বাংলাদেশে আমরা কি দেখছি এখন? আমি প্রসঙ্গটা এনে নির্বাচনের ব্যাপারে বলি। ভদ্রলোক যিনি এখন নির্বাচন কমিশনের চেয়ারম্যান, কমিশনার, মূল ব্যক্তি নাসির ভাই, খুব ভদ্রলোক, ভালো লোক, সৎ লোক, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। তার সম্পর্কে দুর্নীতির কেউ কোনো সরকারে থাকাকালীন সময়ে সচিব ছিল, এই ছিল, বিভিন্ন সংগঠনে বিভিন্নভাবে জড়িত ছিল, আমার সাথে ব্যক্তিগতভাবে সম্পর্কিত, চিনিও না। সৎ লোক, ভালো ফ্যামিলির ছেলে, কিন্তু উনি কতটুকু কন্ট্রোল করতে পারবেন? এই যে কথাটা কোত্থেকে আসতেছে, বিএনপি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে আছে। মির্জা ফখরুল রিয়েল পলিটিশিয়ান, আমি বলবো বাংলাদেশে রিয়েল পলিটিশিয়ান। হি ইজ এ ভেরি শ্রুড গাই, হি নোজ হোয়াটস গোয়িং অন, কারণ সে ব্যুরোক্রেসিতেও ছিল, এই কারণে তার এই স্কিলটা আছে। সে যা স্থানীয় সরকার ইলেকশন আগে না দেওয়ার জন্য কেন বলছে বলুন তো ব্যাপারটা? থিংক অ্যাবাউট ইট। এটা কিন্তু বুদ্ধির খেলা। তার অর্থটা কি? এটা অনেকে বলবে যে সিম্পল কথাবার্তা, নো, নট পলিটিক্যাল স্টেটমেন্ট, হি ইজ এন স্ট্র্যাটেজিস্ট। আমি ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি সামনে আসি ঠিকই, ফজলু ভাই জানে, আই ওয়াজ ওয়ান অফ দ্যাম। স্ট্র্যাটেজির মধ্যে চিটং ইউনিভার্সিটিতে কোনোদিন ছাত্রলীগ ক্ষমতায় আসতে পারতো না। ছাত্রলীগ তো অফিসিয়ালি ডিফিট খেয়েছে, আমার প্যানেলটাই। সো আপনাকে স্ট্র্যাটেজি, টেকনিক নিতে হবে। এই মির্জা ফখরুল হলো তাই। I respect him very much for reasons. কারণ স্থানীয় ইলেকশন দিয়ে এই সমন্বয়কারীরা, এই ছাত্ররা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কে আছে আপনাকে দেখতে হবে। জেনারেল জাহাঙ্গীর একটা অথর্ব লোক। আমি ফিরে জেনারেল জাহাঙ্গীরকে বলছি, ভাই তোমার কি চাকরির দরকার আছে এই বয়সে? মান সম্মান খোয়াইয়া তোমার টাকা পয়সার দরকার আছে, আর চাকরির দরকার আছে, সম্মানের দরকার আছে? লিভ দ্য জব, হিউম্যান বিইং হিসেবে বাইচে থাকো। এই সম্মানটাও হারাইছো তুমি। মন্ত্রী হইতে হবে, গাড়ি চালাইতে হবে, হোয়াট ইজ ইট? 2 দিন তো পরে মরে যাবা, ওখানে কে যাবে? তোমার কবরে কি যাবে? তোমার টাকা পয়সা যাবে, সম্পদ যাবে, ধন সম্পদ যাবে, গাড়ি বাড়ি যাবে, কি যাবে? নাথিং। সো কাকে নিয়ে তুমি ওয়াই কাকে কাকে তুমি ভয় করছো? এই যে স্বরাষ্ট্র সচিব, সেই হিজবুত তাহরিরের লোক শুনলাম, স্বরাষ্ট্র সচিব যে এখন, তাকে সেটার এভিডেন্স আমাদের কাছে আছে, আনা হয়েছে। ওকে, না কেন ওদেরকে বসানো হয়েছে? কেন? কারণ আছে। এই যে মির্জা ফখরুলের কথা, যে স্থানীয় সরকার নির্বাচন করে, ওরা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে, বিভিন্নভাবে স্থানীয় সরকারগুলো দখল করে, পরে গ্রামের চেয়ারম্যানদেরকে কিনা ইজ নট দ্যাট ডিফিকাল্ট। ফজলু ভাই জানে।
কয়েকভাবে কেনা যায়, ক্ষমতা দিয়ে, ভয় দেখিয়ে, টাকা পয়সা দিয়ে, দ্যাটস রাইট, প্রভাব বিস্তার করে, এনে বন্দি করে ঘরে রাইখা সাইন করো। হয়েছে তো, বাংলাদেশে এরশাদকেও তো নিয়ে সাইন করাইয়া ইলেকশন করাইছে, করায় নাই? বাংলাদেশ ইতিহাস আছে তো। তো বাংলাদেশের এই জাতীয় নির্বাচনকে প্রভাবিত করার যে কৌশলগুলো ওরা নেওয়ার চেষ্টা করতেছে। এই যে হাতিয়া থেকে একটা ছেলে আছে নাকি, মাসুদ নাকি নাম, মাসুদ ছাত্র, এলাকায় গেছে 19টা তরুণ, কে বানাইলো, কে টাকা দিল? 86টা 19টা ভুল কইতাছেন। 86টা, আমার ভুল হয়ে গেল। ওকে, নাও এই যে আরেকটা উপদেষ্টা আছে কি, সজীব কি নাম, তার বাপ নাকি এখন কনসালটেন্সি করে। চিটং ইউনিভার্সিটির এক ছাত্র আছে, ফাইন আর্টসের এক ফার্স্ট ইয়ারে না সেকেন্ড ইয়ারে, সমন্বয়ক রাফিক, তার অ্যাকাউন্টে 32 কোটি টাকা পাওয়া। 32 কোটি। আমি কথাটা, টাকা ওরা জমাচ্ছে, টাকা কালেক্ট করতেছে, দিস ইজ দ্য রিজন। আমার প্রশ্নটা ছিল, বর্তমান সরকার কি উল্টো নিজেরাই ফ্যাসিস্ট কিনা? তারা বারবার আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে। ইউনূস স্যারের নেতৃত্বে ডক্টর ইউনূস, এই 2 দিন আগের ঘটনা, এই ঐক্য সম্মেলন বা সংস্কার সম্মেলন, আমার বন্ধুরাও আছে কয়েকজন ওখানে সংস্কার কমিটির প্রধান হিসেবে, উনি বলতেছে দুর্নীতি। ইউনূস সরকারকে আমি চ্যালেঞ্জ করি, আপনি কন্ট্রোল করেন না আপনাকে কন্ট্রোল করে ওরা? আপনার কথা শুনে বলে মনে হয় না, যদি শুনতো এই সমস্ত আকাম কুকাম করতো না। 1, 2 নম্বর, আপনি যদি কন্ট্রোল করেন সরকারকে, আপনার হিসাব দিয়েছেন, আপনি সম্পত্তির হিসাব দেন নাই, আপনার অ্যাডভাইজাররা দিয়েছে, কেউ দেয় নাই, সিনিয়র সচিবরা বা গভর্নমেন্টের কর্মচারীরা দিয়েছে, দেয় নাই, তো আপনার কথা কে শুনলো? কেউ শুনে না। নো ওয়ান লিসেন্স টু ইউর ইনস্ট্রাকশন। এবং কি হলো, দুর্নীতির বিরুদ্ধে আপনি শুধু বলে যাচ্ছেন হাসিনার মতো জিরো টলারেন্স। না, কিন্তু যারা বলছেন, আমার যে মূল প্রশ্নটা ছিল, যারা বলছে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট, তাদের অনেক বিফলতা অবশ্যই আছে, আমি তীর্যক সমালোচনা করেছি তাদেরকে বহুবার, কিন্তু তারা বলছে, যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছে এবং তারা বিএনপির বিরুদ্ধেও পরোক্ষভাবে লেগে গেছে, তাদের কাছে আমার প্রশ্ন বরঞ্চ, স্যার বললেন কিছুক্ষণ আগে, ফজলুর রহমান স্যার, আমরা এখন বাংলাদেশে আউল বাউল গান গাইতে পারি না, 21শে ফেব্রুয়ারির সময় আমরা কোনো গানই শুনিনি, এবং আমরা 7ই মার্চের ভাষণ শুনতে পারবো বলে আমার মনে হয় না, কারণ সেখানে জয় বাংলাদেশ শেষ হয়েছে, এবং জয় বাংলা এখন একটা নিষিদ্ধ স্লোগান, এবং এটা মুক্তিযুদ্ধের সময় আপনার শেষ জয় বাংলা ধ্বনি দিয়েছেন। তাহলে আমরা বাঙালির সংস্কৃতি খুন করতে দেখছি, যারা খুন করছে এবং ইসলামের অপব্যাখ্যা করে তারা মাজার ভাঙছে, আমার পুরোপুরো সবাই ওনাদের মাজার আছে, তাহলে আমার কথা হচ্ছে তারা তো উল্টা ফ্যাসিস্ট আচরণ করছে। এই কথাটা বলতে কি আমাদেরকে দ্বিধান্বিত হতে হচ্ছে? আমাদেরকে উল্টো বলা হচ্ছে যে আমরাই ফ্যাসিস্ট, এবং শেখ হাসিনা আওয়ামী লীগের দোহাই দিয়ে তারা যারাই বাঙালিত্বের কথা বলবে বা প্রকৃত ইসলামের কথা বলবে, তারাই উল্টা ফ্যাসিস্ট ট্যাগ পাচ্ছে এখন, বা ইসলাম বিরুদ্ধ, মানে বাংলা বিরুদ্ধ, যেটা বঙ্গবন্ধু বলেছিলেন ইসলাম খাতরে মে হ্যায়, এই কথা বলে তারা আমাদেরকে পাকিস্তানের শোষণ করেছে। ব্যাপারটা কি সেরকম নয়? 100% ইউ আর কারেক্ট। শুধু একটা কথা বলে আমি ফজলুল ভাইকে দিয়ে দিচ্ছি, ওরা আরো বড় ফ্যাসিস্ট এখন। আপনি মতিউর রহমান সাহেবের, মানব জমিনের মতিউর রহমানের স্টেটমেন্ট দেখেন, তৃতীয় মাত্রার মিজান সাহেবের স্টেটমেন্ট দেখেন, বিভিন্ন সাংবাদিকরা, মানচিত্র, তাদের স্টেটমেন্ট দেখেন, কেউ কথা বলতে পারছে না। স্যার, দুর্বলতা কোথায়? ওরা যদি কেউ কথা বলতে পারছে না, কাউকে কথা বলতে দেয়া হচ্ছে না, কেউ কথা বলতে পারছে না, আচ্ছা, কোর্টে বিচার করতে দেয়া হচ্ছে না। দুর্নীতি দমন কমিশনে কার বিরুদ্ধে কেস হয়েছে এ পর্যন্ত? আমাকে উত্তর দেন, বলেন কার বিরুদ্ধে? ঠিক আছে, আমার ফজলুর রহমান স্যার কাছে শুনি। স্যার, গো হেড। ফজলু ভাই, আমি আপনাদের আলোচনাগুলো খুব মন দিয়ে শুনছিলাম। আমি একটা জায়গাতে বলছিলাম যে 5ই আগস্টের সঙ্গে এখন ইউনূস সাহেব সহ সবাই, এই সরকার এবং তাদের পিছনে যে একটা কালো শক্তি আছে, অন্ধকারের শক্তিরা সবই বিশ্বাসঘাতকতা করেছে। কেন আমি কথাটা বলছিলাম? আমি এই কারণে বলছিলাম, প্রথমে শুরু হইলো আন্দোলনটা একটা নির্দোষ আন্দোলন, কোটা প্রথা চাই না।
তারপরে আস্তে আস্তে সেই আন্দোলনটা সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের জাজমেন্টের পরে সেই আন্দোলনটা এক দফায় গেল। এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি। এইটা ছিল মূল স্লোগান। এই স্লোগানটা শুরু হইল 1 আগস্ট থেকে। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। তাইলে এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি যদি হয়, তাহলে আমরা স্লোগানটা দিলাম কিন্তু কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমরা এমন কোন স্লোগান দিলাম না যেটা 85-86 সনে এরশাদের সময় দিতাম যে এক দফা এক দাবি আমরা উপজেলা ইলেকশন মানি না, করতে দেওয়া হবে না। আমরা তো উপজেলা ইলেকশন করার জন্য কোনো স্লোগান দেই নাই। ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার ইলেকশন করার জন্য স্লোগান। আমরা স্লোগানটা দিছি এক দফা এক দাবি, হাসিনা তুই কবে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার কবে যাবি। কাজে কেন্দ্রীয় সরকারকে যেহেতু আমরা পরাজিত করে তাকে বিদায় করতে পেরেছি, এখন প্রথম ইলেকশনটা কি হবে? প্রথম ইলেকশনটা হবে কেন্দ্রীয় সরকারের ইলেকশন, জাতীয় সরকারের ইলেকশন। এটা তো বিশ্বাসঘাতকতা করতেছে তারা। এখন তো এই কথাগুলো বলতে হবে। তারা তো বিশ্বাসঘাতকের ভূমিকা অবতীর্ণ হয়েছে স্থানীয় সরকার ইলেকশনের কথা বলিয়া। কারণ স্লোগানটা ছিল এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি। হাসিনা তো কেন্দ্রীয় সরকার, জাতীয় সরকার, কাজে জাতীয় ইলেকশন হবে। সারা জাতিকে গ্যাপের মধ্যে রাখিয়া, সারা জাতিকে আপনি সরকার বিহীন রাখে আপনি স্থানীয় সরকার ইলেকশন করছেন। এইগুলো তো মার্শাল ও আইয়ুব খান যেটা করছিল 62 সনে, সেই আইন করতেছেন। সেই আইন করিয়া এখন এমন একটা অবস্থায় চলে গেছে দেশ। এই অবস্থা থেকে দেশকে যদি বেরোতে হয়, আমি জানি না কি হবে। আপনি তাদেরকে ফেসিস্ট বলেন, আমি তাদেরকে ফেসিস্ট এখনো বলতেছি না। ফেসিস্ট হওয়ার জন্য যোগ্যতা লাগে, আমি এদেরকে বলি মুনাফিক। আমি কথাটাই তুলছি যে ইসলামের দৃষ্টিতে ফেসিস্ট বেশি পাপী খারাপ না মুনাফেক বেশি খারাপ? এরা হইল মুনাফেক। কারণ এরা এখন বলতেছে কি করব, আমরা স্বাধীনতা রক্ষা করব। কোন স্বাধীনতা? তাদের স্বাধীনতা হলো 47 আর 24। তারা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ 71-এর নামটাই বলে নাই। ওই ফজলুর রহমানদের মতো হতবাগারা যখন জীবনে রিস্ক নিয়ে বলছে যে মুক্তিযুদ্ধ ছাড়া কিছুই মানবো না, তোমরা তাহলে পাকিস্তানের আলবদর রাজাকারের সন্তান। যারা মুক্তিযুদ্ধ মানে না, পাকিস্তানের আলবদর এবং রাজাকারদের সন্তান, আলবদরদের রাজাকারদের সন্তানদের শাসন মানবো না, তখন হুশ ফিরছে। এখন একদম আইসা ঠিক 160 ডিগ্রি ঘুরে বলতেছে না না, আমরা যে দল করব সেই দলটা হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এটাও তাদের মুখের কথা, মনের কথা না। কারণ তাদের পিছনে যে কালো শক্তি আছে, সেই কালো শক্তি তাদেরকে নিয়ে ক্ষমতা দখল করিয়া এই দেশটাকে আফগানিস্তান বানাইতে চায়, সিরিয়া বানাইতে চায়। এই দেশটাকে গণতন্ত্রহীন একটা আমি বলবো জঙ্গি দেশ বানাইতে চায়। এই দেশটা মুক্তিযুদ্ধের দেশ, আমরা তা হতে দিতে পারি না। আমি খুব ক্লিয়ার বলতেছি, এটা কিন্তু মুক্তিযুদ্ধের দেশ। এই দেশে একটা ভোটের জন্য, যখন এই ভোটের কথা বলা হয়, এই যে ইউনূস সাহেব, ওনাকে এত শ্রদ্ধা করি, ভোটের কথা বললে পরে নতুন বউয়ের মতো তার মুখ কালো হয়ে যায়। কত রং বেরঙ্গের কথা তিনি বলেন, কত সংস্কার। এই দেশে 2টা কথা সবচেয়ে বেশি ঘৃণিত হবে আগামী দিনে, একটা হলো সংস্কার আর একটা হলো সমন্বয়। ইউনূস সাহেব এই ইলেকশনের কথা শুনলেই কত রং বেরঙ্গের কথা যে তুলে ইলেকশন উনি দিবেন না, উনি ক্ষমতা। আমি বলতাম যে ইউনূস সাহেব 10 জন প্রধানমন্ত্রী যত উঁচু তার চেয়ে বেশি উঁচু, ওনার ক্ষমতার প্রতি লোভ নাই। কিন্তু এখন দেখতেছে ক্ষমতার রাজ সিংহাসনে বসা, দীর্ঘদিন থাকার জন্য কত কুটিল এবং জটিল পথে তিনি এগোচ্ছেন। আমি জানি না কি হবে এই দেশে। তবে আমি এই দেশটাকে একটা কথা বলি, ওই যে 2500 বছর আগে জমি জানে, আপনিও জানেন, কথাটার রূপ করতেই বলে মানুষে। 2500 বছর আগে আলেকজান্ডার এসে বলেছিল বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ। আমি ইউনূস সাহেবকে সেই গণায় ফেলতে চাই না। কিন্তু ইউনূস সাহেব কালকে ওই যে আলোচনার পরে, সমস্ত রাজনৈতিক দলগুলোর আলোচনার পরে উনি যে ব্রিফের দিকে জিনিসটাকে নিয়ে গেলেন, উনি যে এইটাকে যেভাবে উনি বিবৃত করলেন সবার আলোচনাকে, আমার মনে হইল যে প্রাইমারি স্কুলের ছাত্ররা গিয়েছিল তার কাছে কিছু দাবি দেওয়া নিয়ে, তাদের প্রত্যেকের হাতে 2টা করে চকলেট ধরায় দিয়ে হাসতে হাসতে আইসা পড়ছে, আর উনি উনার মতো করিয়া তাদের কথাবার্তাকে উনি বিশ্লেষণ করছেন। এই দেশে যা হবে আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, কত চালাকি হচ্ছে দেখেন।
3 জন ছেলে আছে মন্ত্রী উপদেষ্টা, প্রতিদিন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি কি কি আছে ছেলেদের সবকিছু তারা করে। তারা সমস্ত সচিবালয় দখল করে রাখছে। মন্ত্রীর রুম, উপদেষ্টার রুম বলেন, সচিবের রুম বলেন, যেখানে যেখানে কাজ হয় সেই রুম বলেন, পিডব্লিউডির অফিস বলেন, যা আছে সব তারা দখল করে সচিবালয়ে। এবং তাদের পিছনে আছে ওই কালো শক্তির লোকেরা। কালো শক্তি আমি বললাম কারণ ওই কালো শক্তি ইউনিভার্সিটি দখল করছে, ওই কালো শক্তি হসপিটাল দখল করছে, ওই কালো শক্তি ব্যাংক দখল করছে, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করছে, ওই কালো শক্তি ইলেকট্রনিক্স মিডিয়া গুলা বেশিরভাগ দখল করে নিছে। ওই কালো শক্তি সচিবালয়ে তাদের লাইনের লোকজনকে আইনা বসাইছে। এদেরকে দিয়া এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই মন্ত্রী ছাত্র নেতারা টাকা পয়সা অর্থ বিত্ত কামাই করার জন্য ব্যবসা বাণিজ্য তো সেই পথ দেখছি। এখন এখানে বৈশা বৈশা তারা দল করবে। এই যে সারা দেশের মানুষ বলতেছে যে এখানে কিংস পার্টি করা যাবে না, যদি দল করো তাহলে দল থেকে পদত্যাগ করো। সেই পদত্যাগ দিয়ে যে কত রং বেরঙ্গের কথা এবং নাটক হইতেছে, এটা ঘৃণা হয়তো এইসব ছেলে পেলে। বাপ দাদার নাম নাই, চান মোল্লের বিয়াই। হ্যাঁ, 2 দিন আগে পরিচয় ছিল না, প্রত্যেকে আসছে আল্লাহ জানে। আফগানিস্তানে একজন শাসক আসছিল ডাকাত, মরু ডাকাত, তার নাম ছিল বাচ্চা ইসাকাও। তাও আফগানিস্তানের মধ্যে 2 বছর তাকে সহ্য করতে হয়েছে। সরি, আজকে আমি বলতে চাই 5ই আগস্টের আন্দোলনের পিছনে যে কালো শক্তি ছিল, কালো শক্তির মনে যে মুনাফিকি ছিল, সেই মুনাফিকির বহিঃপ্রকাশে আজকে বাংলাদেশে ঘটছে। এবং জনাব ইউনূস সাহেবের মতো একজন নোবেল লরিয়েট, আমার বাঙালি মুসলমানের একজন শ্রেষ্ঠ সন্তান, যাকে আমি মনে করতাম এবং করি, উনি এটার সঙ্গে তাল মিলাইতেছে। আমরা প্রসঙ্গ অন্যদিকে নেই স্যার, কারণ অনেকগুলো দর্শকদের কাছে বেশ কিছু প্রশ্ন আসছে। দর্শকদের ভিতরে কয়েকজন জানতে চাইছেন যে বাংলাদেশ মনে হয় অনেকটা এখন ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর ভিতরে ঘোরাঘুরি করছে বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা দেখলাম যে বেশ কয়েকটি প্রজেক্টে আমেরিকান সরকার বাতিল করেছেন, $19 একটি অনুদান ওনারা বাতিল করেছেন। এবং ইলন মাস্কের সাথে ডক্টর ইউনূসের কথা হয়েছে, কি কথা হয়েছে এটা আমরা জানতে পারলাম না, কিন্তু এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে। এমনকি নরেন্দ্র মোদীকে পাশে রেখে ট্রাম্প জনাব উনি কি বললেন, উনি কি বাংলাদেশকে পিং পং বল মনে করেন কিনা, যে বাংলাদেশ আমি এখন নরেন্দ্র মোদী হাতে দিয়ে দিলাম পিং পং বল। এইগুলো নিয়ে স্যার অনেক জল্পনা কল্পনা, সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে। বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, এই বিষয়টিকে আমি ফজলুর রহমান স্যারকে প্রশ্ন করবো, কারণ উনি আজকে মূল গেস্ট। আমার মনে হয় জমির স্যার এগ্রি করবেন। ফজলুর রহমান স্যার, আপনি কি মনে করেন, আমরা কি পিং পং বলে পরিণত হয়ে গেলাম স্যার রাষ্ট্র হিসেবে, যে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে ইলন মাস্ক, নাহলে ডোনাল্ড ট্রাম্প, নাহলে নরেন্দ্র মোদী? আপনার এই প্রশ্নটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা খুব, কি বলবো, আমি এই দেশটা যুদ্ধ করে আমরা বানাইছি, আমাদের পূর্বপুরুষরা বানাইছে। সেখানে আমি একজন 23 বছরের যুবক ছিলাম। আমার দেশ কিভাবে চলবে, কে শাসন করবে, কিভাবে কোন দল এই দেশের দায়িত্ব পালন করবে, কোন দল বিরোধী দলে বসবে, অথবা আমরা কিভাবে আমাদের অর্থনীতি রাজনীতি চালাবো, এটা আমরাই নির্ধারণ করব। তবে হ্যাঁ, আমরা তো আর পৃথিবী থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, আমরা তো মঙ্গল গ্রহে বসবাস করি না। পৃথিবীর সঙ্গে আমাদের যে সম্পর্কের ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো আমরা যদি সঠিকভাবে ডিল করতে না পারি, পৃথিবী যদি মনে করে আমরা একটা পাগল ছাগলদের দেশ, অমানুষদের দেশ, আমরা একটা, কি বলবো, আমরা একটা সন্ত্রাসী জঙ্গিদের দেশ, আমরা একজনের বাড়ি আর একজনের পুরায় দেই, এবং পুরায় দিলে পরে মিলিটারি এসে পাহারা দেয় যাতে ঠিক মতো পুরানো হয়, এবং সরকার চায় চায় দেখে আগুনটা কত সুন্দর জ্বলছে এবং কিভাবে আলু পুরায় দেওয়া যায়। এই যে দেশ, যেখানে একজন নোবেল লরিয়েট বসে আছে দেশের প্রধান হয়ে, সারা পৃথিবী দেখছে, তখন আমাদেরকে মনে করে আমরা বুঝি অমানুষ, আমরা বুঝি অসভ্য, আমরা বুঝি এই পৃথিবীর যোগ্য নই। কাজেই
একটা ভালো বাড়ির পাশে যদি আপনি সারাদিন ঝগড়া করেন, বস্তির মানুষের মতো ঝগড়া করেন, তাহলে যাদের শক্তি আছে তারা বলতেই পারে যে এইসব ঝগড়া টগড়া যারা করে এদেরকে তোমরা কন্ট্রোল করো। আমরা সারা জীবন শুধু ঝগড়া করব? 5ই আগস্টে আন্দোলনে আমরা 1,500 লোকের রক্ত দিলাম, 30,000 লোক আহত হইলো, যেভাবে বলা হচ্ছে আমি সেই সংখ্যাটাই বললাম। আমরা এত রক্তের সাগর সৃষ্টি করলাম, হাসিনার মতো ফেসিস্টই বললাম আমি, বলে তাকে তাড়ায় দিলাম, আইদার ইউ ডাই অর ইউ ফ্লাই, হয়ে তাড়ায় দিলাম। আমরা এখন কি করছি? মানুষ দেখছে না যারা কিছুতেই মানুষ না, এরা আসলেই মানুষ না। আমরা নিজের দেশ নিজে চালাইতে পারি না, আমরা নিজের ভাইকে নিজে হত্যা করি, আমরা নিজের ভাইয়ের বাড়ি আমরা নিজের আগুন দিয়া পুড়ি, শুধু সাময়িক একটা রাজনৈতিক স্বার্থের জন্য। আমরা সবাই মিথ্যা কথা বলি, যখন যে ক্ষমতায় যাই কেউ সারাদিন একটা সত্য কথা বলি না যারা নেতা হই। কাজে পৃথিবী আমাদের উপর তো আক্রমণ করবে, আমাদের উপরে তো প্রভাব বিস্তার করবে। আমার বাড়িতে যে কাজের মানুষ থাকে তাকে তো আমি দিনে রাইতে সারাদিন অর্ডার দেয়, এই কর, এটা করো, এটা কি করো, সেটা তাকে ধমক দিবেই আমি। কিন্তু যদি আমি জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায় সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মতো রিসার্চ করতে পারতো, আমার চিটাগাং যদি বেঙ্গালুরের মতো আইটিতে নাম করতে পারতো, আমার দেশ যদি ইন্ডিয়ার আমার বিজ্ঞানীরা যদি ইন্ডিয়ার বিজ্ঞানীদের মতো সারা পৃথিবী ব্যাপী প্রভাব বিস্তার করতে পারতো, তাহলে তো তারা আমাদেরকে দাদা রাখতো। এখন চাউল খাই তাদের, ডাল খাই তাদের, তেল খাই তাদের, হ্যাঁ, সব আনি তাদের কাছ থেকে, চিকিৎসা করতে দৌড় দেই তাদের কাছে। আমার কথাটা খুব শুনেন, আমি দেখাই আমাকে, আপনি এই যে দেখেন আমার দুইখানে দুইটা যন্ত্র আছে, এই যে দেখেন। এখন কিন্তু আমি কিছু শুনি না। এইটা আমি গত বছর মাদ্রাজে ট্রিটমেন্ট করে আনছি, এখন এটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি যাইতে পারতেছি না মাদ্রাজ। কারণ মাদ্রাজ গেলে যদি কেউ বলে যে ফজলুর রহমান তো গেছে ইন্ডিয়ার দালাল, আমি কি করব? বাংলাদেশের চিকিৎসা নাই। আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে এটার চিকিৎসা নাই, আমার কানের চিকিৎসা নাই, কিন্তু আমি মাদ্রাজ যাইতে পারতেছি না। আজকে 6 মাস যাব, আমার যাওয়ার কথা ছিল আগস্ট মাসে। আমি মাদ্রাজ যাইতে, কারণ গেলেই আমারে বলবো যে ফজলুর রহমান তো ইন্ডিয়ার দালাল। তা তোমার দেশে চিকিৎসা নাই কেন? যে কানের ভালো চিকিৎসা করতে পারে যে কয়েকজন, যে প্রাণগোপাল দত্ত একজন শ্রেষ্ঠ চিকিৎসক, সে যে কোথায় গেছে তাকে খুঁজেই পাই না। ঠিক আছে, চেষ্টা করেন প্রাণগোপাল, উনি আপনার কথা শুনছেন স্যার। হ্যাঁ, উনি আপনার কথা শুনছেন। কাজেই এই যে দেশ, আপনার ডাক্তারি কানের চিকিৎসা, তার বাদে আমার চোখে 15টা ইঞ্জেকশন দিছে এই চোখে। হ্যাঁ, এটা কি আমার দিতে হয়েছে এসএস পলের কাছে, শালমের কাছে যান, শালম স্কোয়ারে আছে এসএস পল। আমাকে আমার সমস্ত বন্ধুরা পায়ে ধরে বলে, ফজলু ভাই চোখের চিকিৎসা আপনি বাংলাদেশে করেন না, অন্ধ হয়ে দেবেন। তা আমরা চোখের চিকিৎসা করতে পারি না, কানের চিকিৎসা করতে পারি না, লেখাপড়া করলে মারামারি করি, আমরা ব্যবসা নাই, বাণিজ্য নাই, চুরি চুট্টামি করি, আমাদেরকে মানুষ কেন এত সম্মান করবে? তা আমরা তো একজন মানুষকে আনছিলাম সম্মান করার জন্য, যিনি এত উঁচু, জনাব ইউনূস সাহেব, যিনি সারা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষদের একজন। উনি কি দেখাইতেছেন? উনি কি দেখাইতেছেন? এদেশে কোন সরকার আছে, আইন আছে, আদালত আছে, সুপ্রিম কোর্ট আছে, হাইকোর্ট আছে? আমি তো সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, কিচ্ছু নাই। স্যার আপনি একটা প্রসঙ্গ এনেছেন, আমি একটু কথা বলি স্যার, ইফ ইউ অ্যালাউ মি। যে আপনি বলেছেন যে আইন আদালতের বিষয়টা, এবং এর আগে প্রফেসর জমিরও বিষয়টা তুলেছেন। আমার কথা হচ্ছে যে আমি যেটা শিখে বড় হয়েছি একজন আইনের ছাত্র হিসেবে, যে আমি ফেয়ার ট্রায়াল নিশ্চিত করব, রাইট টু ফেয়ার ট্রায়াল, এবং সেটা পাওয়ার যে কারো অধিকার আছে, আমার চরম শত্রুর অধিকার আছে। কারণ সুষ্ঠু বিচার না হলে এরপরে যেই রায় হয় এটা নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন তুলবে। এর জন্য একটা মূল কারণ, শেখ হাসিনা সরকারের আমলে যারা অন্যায় করেছেন বা করেননি, এটা সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন, অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজন। কিন্তু বর্তমান যেটা স্যার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, আমার প্রশ্ন হচ্ছে সেখানে তো আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট
সেখানে রাজনীতিক ব্যক্তিত্ব আছে, রাজনীতির পরিচয় নিয়ে আছে, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না এমন লোককে স্যার, বা যারা যুদ্ধাপরাধীদের ডিফেন্ড করেছে সেই লোক পর্যন্ত এখন চিফ প্রসিকিউটর দায়িত্ব পালন করছে। এবং সত্যি কথা বলতে গেলে বিএনপির সমর্থক একজন আছে যে আমার খুবই ক্লোজ, সে এখন ওখানে বিচারপতি, আমাদের বিচারপতি। আমার কথা হচ্ছে এই পরিস্থিতিতে সুষ্ঠু বিচার কিভাবে হবে এবং সুষ্ঠু বিচার এর জন্য নিজেকে আত্মসমর্পণ করবে কেউ, এটা কি আশা করা যায়? যেখানে পেটানো হচ্ছে কোর্টে গেলে, ধরে নিয়ে গেলে, এই সকল পরিস্থিতি বিবেচনা করে স্যার সুষ্ঠু বিচার কিভাবে আসবে এবং সরকার কিভাবে আশা করে যে এসে হাজির হবে যে আমাকে সুষ্ঠু বিচার দাও, আমি সুষ্ঠু বিচার পাবো? কারণ অন্যায় করলে বিদেশে যেমন আমরা, আমি এটা লাইফের রিস্ক নেয়া, জীবনের রিস্ক নেয়া। এখন থেকে যেদিন থেকে কোর্টটা সৃষ্টি হয়েছে, এই আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল, এইবার আমি প্রথম এটা বিরোধিতা করছি। যে কোর্টে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, সেই কোর্টে যে সরকার পরাজিত হয়েছে সে যেই হোক তার বিচার হইতে পারে না। আমি প্রথম বাংলাদেশে কইছি, শুনে রাখেন একটু। দুই, যিনি ওই সময় যাদের পক্ষে ডিফেন্সে ছিলেন, যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের পক্ষে, মানে যুদ্ধ অভিযোগে যারা তাদের পক্ষে ছিলেন, তিনি আজকে প্রসিকিউটর হয়ে বসছেন। আমি খুব সাংঘাতিক ভাবে বলছি, উনার যদি কোন ধরনের মোরাল কারেজ থাকে উনার পদত্যাগ করা উচিত, উনার হওয়াই উচিত। উনি বলতো যে না আমি তো ওনাদের পক্ষে ছিলাম, এইভাবে কাজে আমি এটাতে যাব না, কিন্তু উনি গেছেন। এবং উনি থাকলে পরে কোনো কারণে আশা করা যায় না যে রাগ অনুরাগ অথবা বিরাগের বশবর্তী না হইয়া বিচারটা হইয়া যাইবে, এটা আমি মনে করি। কারণ উনি প্রসিকিউটর। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। উনার মনে সব সময় থাকবে আমি যাদের পক্ষে ছিলাম তাদের অনেকেরই ফাঁসি হয়েছিল। এই কথাটা উনি তো মানুষ, উনি বলতে পারবেন না। কাজে উনার মরাল যদি সেই রকম থাকে, উনার উচিত হইল বলা যে না রে ভাই আমার দিচ্ছেন, আমি খুব সম্মানিত হয়েছি, কিন্তু আমি এই জায়গাতে আমি, সে ভালো মানুষ, তার সাথে আমার সম্পর্ক ভালো, আমার ছোট ভাইয়ের মতো, আমি তাকে দোষ দেই না, কিন্তু উনার এই জায়গাতে যাওয়া ঠিক হয় নাই। কাজে এই বিচারটা কেমন হবে এটার একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাবে। কথাটা বুঝছেন? আমি একটা প্রশ্ন অ্যাড করব। জি গো অ্যাহেড। অপারেশন ডেভিল হান্ট, যে তার কনসিকুয়েন্স খেয়াল আছে, অপারেশন ক্লিন হার্টের কথা, রাইট? অপারেশন ডেভিল হান্টের যে কনসিকুয়েন্স, লোকজন মেরে ফেলতেছে নিয়া কাস্টডিওতে, বিচার নাই, তাদের নামে কোনো কেস হচ্ছে না, তাদের কি দোষ অপরাধ, আইন বিচার বলতে কিছু নাই, এর বিরুদ্ধে কোনো কেস করা যাবে কিনা? আমি বিলিভ মি অর নট, আই উইল কালেক্ট দি ফান্ড। কত শত কোটি টাকা, হাজার কোটি লাগবে বলেন, আমি বাংলাদেশের লয়ারদেরকে ইন্টারন্যাশনাল আমি বিচার করাবো। আমি তোমাকে বলি একটা কথা, আমার ভাইকেও বলি, শুনে। আমি একটা কথা বলছিলাম এই কারণে যে আমাকে কত থ্রেট শুনতে হয়েছে, আপনি মনে করছেন আপনি এইভাবেই বেঁচে যাবেন, কেন শুনেন? আমি কিন্তু কোর্ট থেকে যখন আমি সবাই দেখে সারা দিন আমি ব্যস্ত থাকি, জুনিয়রদের কেস আমি কিন্তু করে দিই, আমি ব্যস্ত, নিজের কেস তো করি। আমি আসতেছি লনের মধ্যে, জাস্টিস সাহেবদের যে পাহারা দেয় যে পুলিশরা, সেই পুলিশ এসে একদিন দৌড়ায় আমারে ধরছে, ধরে আমার হাঁটুর মাঝে ধরছে এইভাবে। স্যার আপনারা দেখলেই মনে হয় আপনি বোধহয় দেশের মানুষ, যাও আমাকে যা কোয়ার বড় করে কোয়ার কইছে। আমি কেন রে ভাই কান্দো কেন? সেই চিৎকার করে কাঁদতেছিল, সে একজন SI, সাব ইন্সপেক্টর। কেন কাঁদতেছেন কেন আপনি? বললো স্যার আপনারা তো আইন করেন, আমরা তো মানুষ না, আমরা তো হলাম পুলিশ, আমাদের মাও নাই বাপও নাই, আমাদের মা বাপের কোনো সন্তানও নাই, আমার একটা ছোট ভাই ছিল সে SI, এই আন্দোলনে সে কিন্তু কাউকে কোনো গুলিও করে নাই, বাস দিয়ে পিটায় নাই, লাঠি দিয়ে পিটায় নাই, শুধু পোশাকটা গায়ে ছিল বলে তাকে যারা হত্যা করছে পিটায়া। আমার মা কিন্তু সারাদিন কানতে কানতে অন্ধ হয়ে যেতেছে, কিন্তু মা ভয় পায়, কইতেও পারে না যে আমার ছেলেটাকে কারা মারলো, এটার একটা বিচার চাই। তাইলে আমরা কি মানুষ না স্যার?
আমার কথাটা কি আপনারা বুঝতে পারতেছেন? জি স্যার, জি স্যার, এরকম অনেক কথা আমিও শুনি প্রতিদিন। আহা। পুলিশ হয়েছে বলেই কি আমরা মানুষ না? আমার ভাইয়ের হত্যার বিচার পাবো না আমি? আমার ভাই যদি গুলি করে থাকে তাহলে আমার ভাইয়ের নামে তো একটা কেস হয় নাই, তারা পিটায় মারলো, আচ্ছা বিচারটা নাই বা করলেন। একজন মন্ত্রী কত যাইতেছে, সবার বাড়িতে বাড়িতে যাইতেছে যারা মারা গেছে, একটা লোক গিয়া সরকার থেকে আমার মারে একটা শান্তি দিয়া কইছে আচ্ছা তোমার ছেলে মারা গেছে। এরাই প্রোটেকশন দিচ্ছে, এরকম 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 অনেক অনেক আমি শুনেছি স্যার, আপনি ভিডিও দেখেছেন। ওই পুলিশের 950 স্যার 950 লিস্টই আছে আমার কাছে যে পুলিশদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু পুলিশদেরকে যারা হত্যা করলো তাদের তাদের ব্যাপারে কোনো কথাই বলা যাবে না। এটা কি ধরনের আইন? এটা ইন্টারন্যাশনালি হলো লড়তে হবে। আপনি কি আমার এয়ারপোর্ট থেকে আমি পুলিশদেরকে দেখলে আমি নিজে অপরাধ প্রবণতায় ভুগি। আরে এরাও তো মানুষ। ইয়েস, আমার কথাটা খুব বুঝাচ্ছে। আমরা তো মনে হচ্ছে পুলিশ মরছে, কুত্তা মরছে, কিন্তু এরা মানুষ না। এরা আমাদের, এরা কোনো মায়ের সন্তান না? এদের জন্য কোনো মা কাঁদে না? বলেন, আপনারা বলেন। এই একটু আগে আপনারা এখানে বসার 10 মিনিট আগে দুইজন সিনিয়র সেক্রেটারি আইছে, আমি নাম বলবো না, এদেরকে ধরে নিয়ে যাবে, এদের নামে 2টা কেস হয়েছে। সিনিয়র সেক্রেটারি রিটায়ার্ড, তাদের নামে কেস হয়েছে ঢাকার একটা থানায়, দুজনেই সিনিয়র সেক্রেটারি। কথাটা খুব বুঝার চেষ্টা করেন। এমন এই দুইজন আইসে এমন কান্না কানলো, এমন কান্না যে ভাই সিনিয়র সেক্রেটারি হয়ে রিটায়ার করে গেছি, এখন আমাদের নামে এই মিথ্যা মামলা, আমরা নাকি গুলি করছি আন্দোলনের সময়, অথচ আমরা তো সচিবালয়ে ছিলাম তখন। আমরা কত চেষ্টা করছি সবকিছুকে কন্ট্রোল করার জন্য। এখন আমাদের এই দুইজন এখন হয়েছে কি, তাদের দুইজনের নাম আছে, একজনের নাম আছে 19-এ আর একজনের নাম আছে 37-এ এফআইআর এ কোনো নাম থাকলে পরেই আপনি আর কোথাও বেল পাবেন না, সুপ্রিম কোর্ট পর্যন্ত, এপিলেট ডিভিশন পর্যন্ত। যদি হাইকোর্ট বেল দেয়, এটা অবশ্যই এফআইআর এর নাম থাকলে এপিলেট ডিভিশনে গিয়ে আটকাবে এবং এইটা আর বেল হবে না। অনেক কেস, শত শত কেস এরকম পড়ছে। আমি কালকেও কেস মুভ করব 2টা। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করেন আপনি। কেন করব? আমি জানি এরা এর কাছেই ছিল না, সে অফিসিয়াল, তারা সিনিয়র সেক্রেটারি, তার তো এটার কাছে ছিল না। আমি সেই কারণে আমি আপনাদেরকে বলতেছি, এ হলো আইনের অবস্থাটা চলছে এখন। ভাই সুলতান মনসুরকে অ্যারেস্ট করে ফেলছে কেন, কি কারণে? সে কি অপরাধ? সুলতান ভাই তো বিদেশ থেকে আসা মাত্র অ্যারেস্ট হয়েছিলেন, কি তার অপরাধটা কি? এটা মস্ত বড় অন্যায়, মস্ত বড় অন্যায়। সুলতান মনসুর তো আজকে 15 বছর যাবৎ কোনোদিন এই সরকারের সাথেই ছিল না। ইয়েস, ছিলই না তো এই সরকারের সাথে। কাজে আমি বলি, এই যে সিনিয়র সেক্রেটারি, আমি কয়েকদিন আগে 25শে জানুয়ারি আমি একটা দেশের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে গেছিলাম। ওখানে গিয়া মন্ত্রীরা অনেকেই গেলেন, উপদেষ্টারা, হঠাৎ করে আসিফ নজরুল সাহেবরে পাইলাম। আমি খুব সুস্পষ্ট ভাবে কথাটা আপনাদেরকে বলে দিই। আমার দিকে ফজলু ভাই আপনি তো টকশো করে সব উল্টায় দিতেছেন, হাসি হাসা কইল না, আমি কি উল্টায় দিব, আপনারাই তো সব। ফজলু ভাই আপনার যদি কথা থাকে আমাকে বলতে পারেন, কথাটা খুব বুঝার চেষ্টা করেন। আমি তো একটা কথা, এই যে মিথ্যা মামলা হইতেছে সে তো শুনবে, আমার কথাটা তো প্রত্যেক দিন দেখেছে। আপনি তো আইনমন্ত্রী আছেন, মিথ্যা মামলা যে হইতেছে, যারা রিয়েল দোষী তাদের নামে মামলা করেন, হাজার হাজার লাখ লাখ লোকের নামে মামলা করতে হয়, মিথ্যা মামলা। এটা আমাদের পলিটিক্স সর্বনাশ করতেছে একদিকে। কারণ আমি জানি, আমি বললাম, আমি জানি আমার বিএনপির কোন নেতা কর্মী কিশোরগঞ্জে কেস করে না, প্রথম দিকে কি একটা করছে, কিন্তু এখন হইলো ওই যে কালুর ছেলে, কে কালু, ওই যে রিক্সা গ্যারেজের মালিক কালুর ফুত নাকি একটা সমন্বয়ক, হ্যাঁ গিয়া ওসিরে দমক দিয়া 177 জনের বিরুদ্ধে একটা কেস করে দেয়। তার টাকাও দিচ্ছে জামাত, আবার সে কন্ট্যাক্ট করে, নিচের যারা আছো তারা 2 লাখ, উপরের যারা আছো তারা 5 লাখ, এটা দিয়ে তোমাদেরকে বাদ দিয়া দিব। কালুর ছেলেরা যে দেশে মিথ্যা কেস করে রাজনৈতিক দলগুলোকে কালিমালিপ্ত করতেছে, আসিফ নজরুল সাহেব, এইটা কিন্তু আপনি দেখেন, উনি আমাকে কথা দিচ্ছে, এটা অবশ্যই দেখবেন। আমি মিথ্যা কেস করেন না, সত্য কেস করেন না। সে কি দেখবে? সে কেমনে দেখবে? কেমনে দেখবে? সে তার বস ডক্টর ইউনূস যেখানে কন্ট্রোল করতে পারতেছে না, আসিফ নজরুল তো ইজ নাথিং।
আসিফ নজরুলের ইচ্ছা আছে নাকি? আসিফ নজরুল? না না স্যার, আপনার প্রফেসর জমির, আসিফ নজরুলের কি ইচ্ছা আছে এটা কন্ট্রোল করার? ইচ্ছা তো নাই। ভাই আমাকে ইচ্ছা তো থাকলো বলছে ইচ্ছা আছে, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো না, পদক্ষেপ উনি তো বলেছিলেন উনি প্রাউড অফ দিস জেনজি। উনি তো এখনো বলে হি ইজ প্রাউড অফ দিস জেনজি। শুনেন, দুইটা কোর্টে, হাইকোর্টের দুইটা বেঞ্চে আগাম জামিন শুনে, তাও 5ই আগস্ট কেন্দ্রিক কোনো মামলা হইলে সাধারণত শুনে না। আমার কথাটা বুঝছেন? দুইটা কোর্ট, এই 50-52টা কোর্টের মধ্যে শুনে, যদি কোনো কারণে শুনেও আগাম জামিন যদি দেয়ও, জজ কোর্টে গেলে পরে আটক। Yes. কারণ এখান থেকে আদেশ যায়, আদেশে চলে আইন। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ জি। আদেশে চলে আইন, প্রশাসনিক আদেশে আইন চলে। আর আপনি কোর্টে গেলে পরে দেখবেন হাজার হাজার লোক এই দুইটা কোর্টের সামনে, Yes. যে জাস্টিস সাহেব, বিচারপতি সাহেবরা শুনে তারা দম পালাইবার সময় পায় না। হ্যাঁ হ্যাঁ মানে অবস্থাটা এরকম, মানুষ খালি আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ, কিন্তু রিয়েল দোষী একটা লোক যারা রাজনৈতিক দল করে তারা তো এখানে নাই, আসে না। এক্স্যাক্টলি আসে কারা? কর্মচারী আসিল, আসে কারা? সচিব আসিল, এডিশনাল সচিব আসিল, ডিসি আসিল, সাধারণ মানুষ। টাকা আছে, যারা টাকা দিতে পারে সব আইসা বলতেছে আমাদেরকে বাঁচান, আমরা এর মধ্যে ছিলাম না, কিন্তু আমাদের উপরে পড়ছে। তো এটা চলতেছে, এখন আমরা কি করব? ইয়েস এটা কালকে ইউনুস সাহেব বলছে, কালকে, হ্যাঁ বলেন। আমার অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আমাদের সময় শেষ পর্যায়ে আমি প্রফেসর জমির চৌধুরী, আপনার যদি কোনো শেষ বক্তব্য থাকে আমরা শুনতে চাচ্ছি। ভাই শেষ বক্তব্য বলে কিছু নাই। যত ইস্যু একটার পরে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় নতুন ইস্যু সৃষ্টি হচ্ছে। এই যে সংস্কার কমিশন, ঐক্য কমিশন নিয়ে কথা আসলো, ঐক্য কাকে দিয়ে? আমার প্রশ্ন ডক্টর ইউনূসকে, আপনি যদি শুনে থাকেন, ঐক্য কাকে দিয়ে? 35% দেশের অ্যাডাল্ট ভোটারকে বাদ দিয়ে আপনি ঐক্য কেন? ঠিক আছে, আওয়ামী লীগ নাই মাঠে, আপনি বলতে পারতেন আওয়ামী লীগের কেউ থাকলে আসো প্রতিনিধিত্ব করো, ওয়েলকাম, সাহস আছে বলার? তাহলে জাতিসংঘ চায় তো? জাতিসংঘ, শুনেন, জাতিসংঘ হলো, জাতিসংঘ নাম একটা জাতিসংঘ আছে, জাতিসংঘের কোনো কামও নাই, আকামের জাতিসংঘ। এখন যদি কামের জাতিসংঘ হইতো, এই যে প্যালেস্টাইনের ঘটনা কি হচ্ছে, কোথায় জাতিসংঘ? আপনি বলেন কোথায় জাতিসংঘ? কি করতে পারলো জাতিসংঘ? বাংলাদেশের জাতিসংঘ কি করতে পারলো? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন জাতিসংঘ কি করতে পারছে? আওয়ামী লীগকে দমন করতে পারছে? আওয়ামী লীগকে কারেক্ট করতে পারছে? আওয়ামী লীগকে দিয়ে ইলেকশন করাইতে পারছে? চাইছিল তো, চেষ্টা করছিল। এক্স্যাক্টলি আমি আপনাকে একটা কথা বলি, ইভেন জাতিসংঘের এই রিকমেন্ডেশনের পরও ফজলুল ভাই সামনে আছে, এই কথাটা বলছি, উনি লয়ার এবং পলিটিশিয়ান, এই কথাটা বলছে এই কারণে, পরও হাসনাতের মতো ছেলে সমন্বয়করা বলে আওয়ামী লীগ কেমন করে ইলেকশন করে দেখা যাবে, তাদেরকে ব্যান করতে হবে, ইলেকশন করতে দেওয়া যাবে না, দাঁড়াইতে পারবে না। ব্যাপারটা খেয়াল করেন, কত ঔদ্ধত্য থাকলে, অহমিকা নিয়ে, ঔদ্ধত্য বোধ নিয়ে, মানে বেয়াদবির একটা চরম সীমা আছে ভাই। আমি জানি না, আমি এই জন্য বললাম ডক্টর ইউনূস এখন যে কথা বললো, ওই যে ফজলুল ভাই একটু আগেই বলছে, ক্লাসরুমে শিক্ষকতা করার মতো অনেকটা। ক্লাসরুমের শিক্ষকরা যা বলে এগুলো তো ছাত্ররা শুনে, মোস্ট অফ দি কেসেস আমার ছাত্ররা শুনে, কিন্তু ডক্টর ইউনূসের কথা কেউ শুনে না। তা আমি লাস্ট একটা পোস্টিং দিছি, ইউনূস স্যার, আপনি যাদেরকে দিয়ে নোবেল প্রাইজ পাইছেন, এই জোবরা গ্রাম, হাটাজারির এই গ্রামীণ ব্যাংক জোবরা গ্রামে আপনি যান, একটু কথাবার্তা বলেন লোকজনের সাথে, আপনার সম্পর্কে কি বলে একটু শুনেন, সাধারণ মানুষের মুখে, কৃষকদের মুখে, রিক্সাওয়ালাদের মুখে, যারা এখন চলতে পারে না, রাইস কিনতে পারে না, লুন কিনতে পারে না, তরি তরকারি কিনতে, মাছ কিনতে পারে না, মাংস কিনতে, তারা, আপনি সাধারণ মানুষের কথা শুনেন, আইন শৃঙ্খলা বলতে কি কিছুই তো নাই, মব,
যে যেভাবে পারতেছে 5-7 জন মিলে হামলা মামলা, এই যে ফজলু ভাই যেটা বলেন হামলা মামলা, উনি নিজে তো উস্কে দিচ্ছেন। না কোর্টও নাই, উনি নিজে উস্কে দিচ্ছেন, কোর্টও নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম। কিছু লোকরে বিশ্বাস করতে চাইছিলাম ফজলু ভাই যেটা বললো এবং ডক্টর ইউনূসের কথা। আমাকে একজন ইন্টারনেটে, ভাই আপনি তো প্রথম ব্যক্তি যে ডক্টর ইউনূসের পক্ষে পোস্টিং দিছিলেন, খেয়াল করেন, সমর্থন করছিলেন, এখন কেন ইউনূসের বিরুদ্ধে কথা বলেন? আমার প্রথম প্রশ্ন আমাকে ওই লোক, আমি তো উত্তর দিতে পারতেছি না। আমি তো স্যারকে বিশ্বাস করছিলাম, যে স্যারকে আমি চিনতাম, সে ডক্টর ইউনূস আর নাই, সেও এখন ক্ষমতার জন্য হোয়াট দ্য হ্যাক। ডক্টর ইউনূস নোবেল প্রাইজ, তোমাকে উপদেষ্টা কি উপদেষ্টা না স্যার? ক্ষমতার জন্য নাকি ওনাকে ট্যাপ করে ফেলা হয়েছে? You tell them I will resign if you don't do these things. That's it, done. আবার 650 কোটি টাকা আবার এসে যাবে, তাহলে তখন তার উপর না তোমরা চালাও দেশ, আমি নাই। আচ্ছা, একদিনও দেশ চালাতে পারবে না, একদিনও থাকবে না এই সরকার। আমি রাইট ইট ডাউন। আচ্ছা, আমি এখন একটা আমাদের ফজলুল আহমদ স্যার কাছে, স্যার আপনার বাংলাদেশের এই আমরা আজকে অনেক বিষয় আলোচনা করলাম, কিন্তু আরো অনেক বিষয় আলোচনার অবকাশ ছিল, তবে যেহেতু সময় সংক্ষিপ্ত, স্যার আপনি সর্বোপরি আপনার যদি শেষ বক্তব্য বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে। যে আবার আমি জমির চৌধুরীকে বলি, ওরা তো তোমরা তো দূরে থেকে বলো, আপনারা দূরে আছেন, আমি আপনাকে বলি, এখনো মনে করি সবাইকে নিয়ে ইউনূস সাহেব মন খোলাসা করে বসা উচিত। সমস্ত রাজনৈতিক দল কিলে বসা উচিত, যে বলেন দেশ কিভাবে বাঁচবে, এবং দেশ আপাতত ট্রেনটা লাইনে উঠার একটাই পথ, সেটা হইলো একটা ফেয়ার ইলেকশন। ন্যাশনাল গভর্নমেন্ট ছাড়া কি হবে স্যার? এই উপদেশটা দিয়ে আমার কথা শুনে জনগণের প্রতিনিধি ফেয়ার ভোটে নির্বাচিত করা। সমস্ত রাজনৈতিক দল যদি মনে করে ইউনূস সাহেবকে রাইখা ইলেকশন উনি বলবে, তাইলে আমি করব। আর যদি আপনার মনে করেন যে আমার দ্বারা ইলেকশন হবে না, আই ডু হিয়ার বাই রিজাইন, আপনারা যাকে ইচ্ছা তত্ত্বাবধায়ক সরকার করে, আইন তো হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার আপনারা ইলেকশন করেন। এইটা ইউনূস সাহেবের যদি শেষটা ভালো করতে চায়, সেই ভালো তার শেষ ভালো যা, আমি মনে করি উনি এই কাজটা করবেন, যে একটা ফেয়ার ইলেকশন, জনগণের দেশ জনগণের হাতে দিবেন, যে তোমরা তোমাদের প্রতিনিধি পাহারাদার ঠিক করো। এটাই আমার শেষ কথা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রফেসর জমির চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ। শুধু দর্শক, আমরা স্যারকে এই দুজনকে আবার ইনশাল্লাহ দাওয়াত দিব আমাদের অনুষ্ঠানে। অনেক প্রশ্ন রয়ে গেছে, অসংখ্য প্রশ্ন আপনারা করেছেন, সকল প্রশ্নের উত্তর দেওয়া আজকে সম্ভব হয়নি। তবে আমরা আমাদের যার অবস্থান থেকে আমরা স্বাধীনতার পক্ষে থাকব, এবং যারা আমাদের 1971 সালে জীবন দিয়েছেন, যুদ্ধ করেছেন, আমাদের এই শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের মধ্যে অনেকে আছেন এখনো জীবিত, তাদের সাথে আমরা যেন জাতি হিসেবে বেঈমানি না করি, এবং আমরা যেন আমাদের স্বাধীনতার ইতিহাস ভুলে না যাই। আমাদের বাঙালিদের যে পরিচয়, বাংলাদেশ পৃথিবীর 3য় বৃহত্তম জাতি, আমরা কিন্তু পেয়েছি পৃথিবীর 94তম ক্ষুদ্রতম দেশ। আমরা যেন আমাদের পরিচয়টা হারিয়ে না ফেলি, এটা যেন মনে রাখি আমরা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যারা আমার সাথে সময় দিয়েছেন, বিশেষ করে দুজন যারা অতিথি আমার, আপনাদের সবাইকে সম্মান এবং শ্রদ্ধা রেখে আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ। আমি আপনাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, গুড নাইট, থ্যাংক ইউ।